তার শিরোনাম হচ্ছে বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়। এক দফার আন্দোলন এবং বিদেশিদের সমর্থন আওয়ামী লীগ যেভাবে পেয়েছে, বিএনপি হয়তো একই পথ অনুসরণ করলে পাবে। মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা, তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানবজমিনে পাবলিশড হয়েছে। পুলিশের এই যে টাকা কামানো, এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস, মানুষের উপরে অন্যায়, অবিচার, টর্চার ভীষণভাবে জড়িত। বাংলাদেশ সম্ভবত দুমুখ কালনাগিনীর যে বিষ বাষ্প, সেই বিষ বাষ্পের কবলে পড়েছে। এখন বাংলাদেশের যে ভূখণ্ডগুলোকে তারা টার্গেট করেছিল, সেই ভূখণ্ডকে টার্গেট যে তারা করেছে, সেই টার্গেটটিকে এখন বাস্তবায়ন করার জন্য, ফলপ্রসূ করার জন্য তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছে। দর্শক, হঠাৎ করেই বিএনপি আবারও সুসংবাদ পেয়ে গেল। হঠাৎ করেই মধ্যরাতে কি এমন ঘটে গেল যেটাকে ঝড় বলে অভিহিত করছে বিভিন্ন গণমাধ্যম। দর্শক, তো হঠাৎ করে ঈদের দিন রাতে বা গত রাতে ঠিক কি হয়েছে, দর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনারা সেটা জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশের উপর অনেকের কালো ছায়া পড়েছে বা বাংলাদেশে কঠিন এক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। তো দর্শক, বাংলাদেশে ঠিক কারা এই মুহূর্তে আগ্রাসন চালাতে পারে বা কাদের কালো ছায়া বাংলাদেশের উপর পড়েছে, দর্শক তাদের পরিচয় কি, কেন তারা বাংলাদেশকে নিজেদের হাতে করায়ত্ত করতে চাইছে, দর্শক সেটাও আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে কেন্দ্র করে কিন্তু মানবজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তার সম্পদের নানান ধরনের বিবরণ দেওয়া হয়েছে, ঠিক যেমনটি বেনজির আহমেদের ক্ষেত্রে কালের কণ্ঠ দিয়েছিল। কিন্তু দর্শক, এখন প্রশ্ন উঠছে, এই ধরনের প্রতিবেদনগুলো যে বের হচ্ছে, এর পেছনে আসলে কে রয়েছে বা কেন এই প্রতিবেদনগুলো বা কাদের হাত ধরে এই প্রতিবেদনগুলো এই মুহূর্তে উঠে আসছে। এমনকি দর্শক, তার ঠিক কোন জায়গায় সম্পদ রয়েছে এবং এই সম্পদগুলো তিনি কিভাবে অর্জন করেছে, দর্শক সবকিছুই আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, এর সাথে সাথে আমি আপনাদের ভিডিও শুরুতে আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা এখন দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা, নিশ্চয়ই একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন, কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানবজমিনে পাবলিশড হয়েছে। আমরা দেখেছি অনেকে। তো মিয়া সাহেবের সম্পদ নিয়ে আমরা কথা বলি নাই। অবশ্য ওই ঘটনাগুলো না থাকলেও মিয়া সাহেবের সম্পদ নিয়ে হয়তো এত আলাপ হতো না, কারণ হচ্ছে তার যিনি বস ছিলেন সেটা হচ্ছে জনাব বেনজির, তার সম্পদ নিয়ে যেই লেভেলের কথাবার্তা আমাদের সামনে এসছে, তারপর আমাদের আসলে মিয়া সাহেবদের তো তার সাম পার্সেন্টেজ থাকবেই অন্তত দেশে। আমরা বারবার বলছি যে সম্পদ আমরা দেশে দেখছি, ইটস পার্সেন্টেজ, ইটস টিপ অফ দ্য আইসবার্গ। মূল আইসবার্গটা অনেক বড় এবং সেটা বিদেশে আছে। তো এটা আমরা জানি। তারপরও আমার মনে হয় একটা কথা বলে রাখা দরকার, মানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আমি বহুবার একটা কথা বলেছি, অনেকেই দুর্নীতি। বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত, এবং এইরকম একটা সরকার, একটা মাফিয়া স্বৈরাচারী সরকার, সে আসলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, দুর্নীতি করার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। আমি অনেকবার বলছি, ইটস দ্য ট্রেড অফ। তুমি আমার ডার্টি ওয়ার্কগুলো করো, বিরোধীদেরকে ঠেঙাও, মারো, খুন করো, গুম করো, মামলা দাও, পেটাও, টর্চার করো, ওদের জনসমাবেশ ভেঙে দাও, শেষ করে দাও, তারপর তুমি যা ইচ্ছা তাই করো, টাকা কামাও, আর জাস্ট আমার ক্ষমতার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ তৈরি হয় এরকম কিছু করো না। দিস ইজ দ্য রেড লাইন, এই ট্রেড অফ। সো এটা থাকবে, আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, পুলিশের এই যে টাকা কামানো, এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস, মানুষের উপরে অন্যায়, অবিচার, টর্চার ভীষণভাবে জড়িত। অন্যান্য সেক্টরে প্রচুর করাপশন আছে। প্রশাসন কি করাপশন করে না? নিশ্চয়ই করে, বিভিন্ন পথে করে। আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে, এনপিআর, কাস্টমস, এই সেই যেখানে যাই, সব জায়গায় দুর্নীতি রাখা। ভূমি অফিস, কিছুদিন আগে অনুমান করতে পারি একজন ক্যাডার অফিসার তার চাকরি ছেড়ে ভূমি অফিসার সাব রেজিস্ট্রার হয়েছেন। কেন হতে চান আমরা এইটুকু বুঝি। প্রমোশনকে যুক্তি হিসাবে দেখানো হয়, আসল যুক্তিটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। যাই হোক, কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার, কারণ ওর সাথে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠার প্রশ্ন আছে। জনাব আসাদুজ্জামান মিয়ার কি আছে আমি আগে একদিন দেখেছি, জনাব আজিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে একটা ডিটেইল রিপোর্ট করেছিল। পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই, এত একটার পর একটা আসতে থাকে। এখানে যা আছে কয়েকটা একটু পড়ি। পূর্বাচল নিউ টাউনের 1 নম্বর রোডের 406 বি রোড, এখানে 10 কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে। পূর্বাচলের সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল। 5 কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। আফতাবনগর 3 নম্বর সেক্টরের এইচ ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে।
এটাও আসাদুজ্জামান মিয়ার। এটা 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট, সর্বোচ্চ 5 কাঠা বা সামান্য বেশি থাকে, কিন্তু ওনার 21 কাঠা আছে এখানে। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1A 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়ি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান যে এটা ভাড়া দেওয়া হয়, যা স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে, বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8 রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। এটার মূল্য 10 কোটি টাকার মতো। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55-1 বহুতল ভবনে খোঁজে জানা যায় 3 নম্বর ভবনে 3800 থেকে 4000 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রয়োজন, আয়েশা সিদ্দিকা এই বাসায় নেই, ফ্ল্যাটটি তার নামে রয়েছে। ইস্কাটন গার্ডেন 13A প্রিয়নীর আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডির 12A সড়কের 69 নম্বর বাড়ির B25 ভবনে যোগাযোগ করে জানা 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। বুঝতে পারছি অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মনে উঠলো এখানে বেরোজি সাহেবের একটা বালাখানা আছে, এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, জনগণ গিয়ে দেখে টেকে। 2018 সালে রাজুক থেকে বিশেষ করে বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 41% জমি রয়েছে, যা 2017 সালে। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরো 26% জমি। একই মৌজায় তার নামে 2019 সালে 5 ফেব্রুয়ারি কেনা হয় আরো 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ারসাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31 শতক জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কৈশা মাইল কায়েতপাড়া মৌজায় 28 একর জমি কেনেন, 0.28 একর সরি। একই বছর একই মৌজায় আরো 32 শতক জমি কেনেন তিনি। ওই বছরই ওই যে কৈশ মাইল কায়েতপাড়া মৌজায় 0.60 একর জমি তার নামে কেনা হয়, পরে তা বিক্রি করে দেয়। এছাড়া 2019 সালে ওই একই জায়গায় 0.57 একর জমির পাওয়ার অফ অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী। এরকম 2 কোম্পানির অংশীদার হয়েছেন আফরোজা। তার মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিল, সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দিয়েছিল। এবং এই যে মৌমিতা ট্রান্সপোর্টের যে ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান তার স্ত্রীর সৎ ভাই। এছাড়াও রয়েছে শিপইয়ার্ড কনসোর্টিয়াম নামে একটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান, তার মানে যারা মিয়া স্ত্রী। তার শ্যালকের নামে শ্রীপুরে 1.5 একর জমি রয়েছে। ভাগ্নে কালামের নামে গাজীপুরে জমি আছে 1.5 একর। এদের বলা হচ্ছে গ্রামে থাকা মিলনে কোনো আয় নেই। ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা, তিনি বনে গেছেন কয়েক কোটি টাকার দামের মালিক। আমরা একটা জিনিস বুঝতে পারি, আসলে বিভিন্ন রকমের নাম লেখা হয়, অনেক অনেক সম্পত্তি, অনেক অনেক সম্পদ। অবশ্যই বলবেন খুব বেশি তো না, এটা হতেই পারে তাদের। একটা কথা একটু বলে রাখা ভালো, মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আসছে, এই ডকুমেন্টগুলোর একটা ভ্যালু আছে, খুব গুরুত্বপূর্ণ ভ্যালু। আমরা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাপ করছে। দুর্নীতি নিয়ে শুধু আলাপ করা না, আমেরিকা একেবারে স্পেসিফিক স্টেপ নিয়েছে জনাব আজিজের বিরুদ্ধে দুর্নীতির জন্য স্যাংশন। অনেকবার বলেছি, বাট আই ওয়ান্ট টু রিপিট, কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি, এখন যারা দেখছে তাদের জেনে রাখা দরকার। জনাব আজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন। তাকে স্যাংশন দেওয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা, ক্রিপ্টোক্রাসি ইংরেজিতে বলে, চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন। এবং তার কারণে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে। এটা বড়, খুবই বড় একটা সংকটের জায়গা। তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বেরোচ্ছে আমাদের সামনে, তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে যে প্রথম কথাটা হচ্ছে, এটা কি জাস্ট হয়ে গেছে ব্যাপারটা এইরকম, আমরা কি শুধু তাই ধরবো, আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেল, নাকি এটা কোনো সিনক্রোনাইজড অ্যাটেম্পটের পার্ট? এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবতে হবে। ধরুন যারা আসাদুজ্জামান মিয়া সাহেবের যে সম্পত্তির সন্ধান পাওয়া গেল, এবার যে যাই বলুক না কেন, আমরা জানি উনি নানান রকম কথা বলবেন এগুলো সব বৈধ উপার্জন দিকে না ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো স্বীকার করবেন, অনেকগুলো স্বীকার করবেন না, যা করেন যেন বেনজির করেছিল আমাদের মনে আছে তো, ওই ভাবসাব নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন, যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট দাম্ভিক লোকটাকে। কিন্তু উনিও হয়তো তাই করবেন, অনেকগুলো স্বীকার করবেন না, কিছু কিছু বলবেন না, এটা ঠিকঠাক মতো এইভাবে পাওয়া গেছে, বৈধভাবে করা হয়েছে, এইসব বলার সব টেন্ডেন্সি থাকবে। কিন্তু জরুরি কথাটা ছিল তো ইনভেস্টিগেট করতে হবে, এবং ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা তার দিকে আমি ধারণা করি আমেরিকার দৃষ্টি থাকবে। যেমন ডোনাল্ড ব্লু ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি আজিজ সম্পর্কে বলেছিলেন যে তার এই স্যাংশনের পরে আমেরিকা বলছেন যে, মানে আমেরিকা খেয়াল করছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করবে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারা দেখতে চান সরকার এই ব্যাপারে কতটুকু কি করছে, কতটুকু আন্তরিক সরকার। ঠিক এই জিনিসটাই আসলে এই জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে। অ্যাটলিস্ট আমেরিকা উইল ফলো দ্যাট।
এবং সেটা যদি না হয় এসব মানুষজনের বিরুদ্ধেও আরো স্যাংশন আসার সম্ভাবনা আছে। বাংলাদেশ সম্ভবত দুমুখ কালনাগিনীর যে বিষ বাষ্প, সেই বিষ বাষ্পের কবলে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী পদে যিনি আছেন তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের পার্বত্য জেলাসমূহ রয়েছে সেগুলোকে নিয়ে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সবাই জানি যে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, যেটাকে মানে খাগড়াছড়ি, একসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম যেটা ছিল, এটি এখন 3টি জেলা হয়েছে, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি। এই 3টি জেলাকে কেন্দ্র করে আরো মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি পক্ষ, তারা বিদেশে একটা সরকার গঠন করেছে। তাদের অনেকগুলো সশস্ত্র গ্রুপ আমাদের এই পার্বত্য অঞ্চলে সন্ত্রাস করছে এবং সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার পায়তারা করছে। তারা পতাকা বানিয়ে নিজস্ব জাতীয় সঙ্গীত তৈরি করে বিদেশের মাটিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে। অনেকদিন যাবত এই ঘটনা ঘটছে এবং পাহাড়ের যে সকল বাঙালি রয়েছে এবং স্থানীয় যারা পাহাড়ি বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা পছন্দ করছেন না এবং তারা এই বিষয়ে বারবার প্রতিবাদ জানানোর সত্ত্বেও আমাদের জাতীয় রাজনীতিতে কখনোই এই বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করা হয়নি। কিন্তু সমস্যা যখন একেবারে গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং এই সমস্যার সমাধানের জন্য যদি আমরা সেনাবাহিনীকে নিয়োগ করি এবং সর্বশক্তি নিয়োগ করি তাহলে এই সমস্যা এই মুহূর্তে আমরা সমাধান করতে পারবো বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আপনি মায়ানমারের কথা চিন্তা করেন, সেখানে অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী, তারা 10 বছর আগে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রামের মতোই ছিল, কিন্তু এখন পুরো রাষ্ট্রটিকে, মায়ানমার রাষ্ট্রটিকে কম করে হলেও 6 থেকে 7টি ভাগে বিভক্ত করে বিভিন্ন এলাকাতে এই সকল সশস্ত্র গোষ্ঠী স্বাধীনভাবে তারা রাজত্ব করছে। আর চীনের সহযোগিতা নিয়ে মায়ানমারের যে সামরিক জান্তার সরকার একটা নির্দিষ্ট এলাকাতে তারা তাদের ক্ষমতা ঠিক রেখেছে এবং যখনই সুযোগ পাচ্ছে তারা বিভিন্ন এলাকাতে এই 2-4টা বোম ব্লাস্টিং করে, মানে বিমানে বোমা ফেলে, তারপর বিভিন্ন জায়গায় যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু এটা বেশি দিন তারা টিকবে না। এখন আমাদের এই বাংলাদেশকে কেন্দ্র করে যেহেতু তাদের মায়ানমারের যে পার্টি ছিল, অর্থাৎ মায়ানমারকে ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড করার যে পরিকল্পনা, এটি অলমোস্ট 90% তারা করে ফেলেছে। এখন বাংলাদেশের যে ভূখণ্ডগুলোকে তারা টার্গেট করেছিল সেই ভূখণ্ডকে টার্গেট যে তারা করেছে সেই টার্গেটটিকে এখন বাস্তবায়ন করার জন্য, ফলপ্রসূ করার জন্য তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছে। এবং আপনি আমি যা জানি, সেনাবাহিনীর যারা লোকজন আরো বেশি জানেন, ওই অঞ্চলের বাসিন্দা যারা আছেন তারাও জানেন, এবং যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা আছেন তার কাছে এই সকল তথ্যপাত্র চলে আসে। তো ওরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হয়তো বান্দরবন নিয়ে যে কথা বলেছেন এবং সেটি নিয়ে পশ্চিমা দুনিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রীকে খুব নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন। দ্বিতীয়ত, এই অঞ্চলের বাইরে গিয়ে আমাদের দুটো সমস্যা রয়েছে। একটা হলো নাফ নদীতে আমাদের আধিপত্য, আমরা আমাদের যে অংশটুকু আমরা পাবো সেটি আমরা বিস্তার লাভ করতে পারিনি এবং আমাদের সমুদ্রের যে মহীসোপানে মায়ানমারের সাথে আমাদের যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধও আমরা নিষ্পত্তি করতে পারিনি। ফলে ইতিপূর্বে এই সুযোগ নিয়ে মায়ানমারের যে সরকার বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য, বাংলাদেশকে অপমান করার জন্য বেশ কয়েকবার আমাদের এই যে সীমান্তের মধ্যে তাদের প্লেন ঢুকে গিয়েছে, তারা যে মর্টার নিক্ষেপ করেছে সেই মর্টার বাংলাদেশের মধ্যে এসেছে এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় প্রোটোকল বাদ দিয়ে তারা বাংলাদেশের সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করেছে। আমরা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেল যে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়, কিন্তু ইদানিং মায়ানমারের ক্ষমতা এতটা বেড়ে গিয়েছে যে আমাদেরকে মায়ানমারের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার কাছে আবেদন এবং নিবেদন করতে হয়, এতটা সেন্সিটিভ হয়ে গেছে চীনের কারণে। এবং আমরা সেই যে 3 পার্বত্য জেলার যে সমস্যা, সেই সমস্যার বাইরে গিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যে যোগাযোগ, মুঘল ভূখণ্ডের যে যোগাযোগ, এই যোগাযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন রয়েছে। এর কারণ হলো সেখানে মায়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ, 2টো যুদ্ধজাহাজ সেখানে আছে এবং আরো অনেকগুলো গানবোট, টহল বোট সেই যুদ্ধজাহাজকে কেন্দ্র করে সেখানে পাহারা দিচ্ছে এবং এখানে সেটা প্রশাসন হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক কিংবা সাধারণ পর্যটকের কোনো ট্রলার হোক, জাহাজ হোক, নির্বিচারে তারা গুলি চালাচ্ছে এবং প্রাণ ভয়ে আমাদের যারা লোকজন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। এর ফলে সেন্ট মার্টিন কার্যত এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। সেখানে লোকজন তারা বাংলাদেশি বলছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের টেলিফোনে যোগাযোগ ছাড়া অন্য কোনো যোগাযোগ করার মতো অবস্থাতে, এবং যারা আটকা পড়েছেন পর্যটক খুবই খাদ্য এবং পানীয় অভাবে মানবেতর জীবনযাপন করছে। এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে যে সামরিক শক্তি দরকার, রাজনৈতিক সক্ষমতা দরকার, সেটি আমরা প্রয়োগ না করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে যারা ক্ষমতাসীন, যে সকল কথাবার্তা বলা হচ্ছে অমানবিক, হাস্যকর এবং পুরো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর রীতিমতো কুঠারাঘাত। জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আমরা ধৈর্য ধারণ করে আছি, আমাদেরকে আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না। এর আগেও তারা আক্রমণ করেছিল, মর্টার নিক্ষেপ করেছিল, আমরা কিছু বলিনি, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আমরা তখন
ধৈর্য অবলম্বন করেছি। আচ্ছা বলেন তো, এই ধরনের কথা কোনো প্রজ্ঞাবান রাজনীতিবিদদের মুখে থেকে আসতে পারে কিনা? এই ধরনের কথায় আমাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, নৌবাহিনীর মনোবল ভেঙে যাবে, জনগণ হতাশ হয়ে পড়বে, এবং আমাদের এই মুহূর্তে যে পুঞ্জীভূত হাজারো সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বলতে গেলে আরো বহুগুণ বেড়ে যাবে। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি, তিনি একটি লেখা লিখেছেন বিএনপির উপর, বিএনপির যে সাম্প্রতিক যে কমিটির রদবদল হয়েছে তার উপরে। তার শিরোনাম হচ্ছে বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়। তাতে তিনি কয়েকটি কথা বলেছেন যে বিএনপির আন্দোলনের দুর্বলতা, সেই দুর্বলতার কারণে কেন শীর্ষ নেতৃত্বের দায় না নিয়ে নিচে লেভেলের নেতা কর্মীদেরকে দায় দিচ্ছেন, এবং এই কারণে কাউকে কাউকে তাদের মানে বিএনপি চেয়ারপারসন নামে যে পদবি আছে সেই পদবিগুলো যুক্ত করে তাদেরকে মানে এক ধরনের শাস্তি দিচ্ছেন, আর অন্যদেরকে আবার পদোন্নতি দিচ্ছেন। তো এই যে বিভাজনটা, এই বিভাজনটা শেষে দলের মধ্যে এটা ইতিবাচক ফল দেবে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে কমিটির পরিবর্তনের এই বিষয়টা কেন আওয়ামী লীগের মতন শুধু মূল নেতৃত্ব হচ্ছে এই ধরনের কমিটি রদবদল করে, তাদের মতন ইচ্ছা মতন করে, কিন্তু সবার অংশগ্রহণটা থাকে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন কাউন্সিল বা সম্মেলনের মধ্য দিয়ে এই পরিবর্তনগুলো না হয়ে ওই একই কায়দায়, যে কায়দায় আওয়ামী লীগ হয় সেই একই কায়দা কেন এখনো বিএনপি অনুসরণ করে, এটাও একটা তারা বলছেন। আর বলছেন যে ধাউস কমিটি করা হয়েছে, ফরেন অ্যাফেয়ার্স এর 2টি কমিটি করা হয়েছে। তো আবার বলা হচ্ছে যে বিদেশিদের সাথে ঠিক মতন সংযোগ রক্ষা করা হয়নি, কিন্তু আবার তাদেরকে আবার বিভিন্ন ওই 2 কমিটিতে রাখা হয়েছে। তো এই যে রদবদল বা পরিকল্পনা কেন, আন্দোলনের সময় কেন প্ল্যান এ বি ছিল না? অর্থাৎ প্রথম দফায় যদি 28 অক্টোবরের যেই ধরনের সরকার হামলে পড়েছিল সমাবেশের পর, তারপরে দেশব্যাপী যে চিরুনি অভিযান, তার বিপরীতে বিএনপির অন্য কোনো নির্দেশনা ছিল না কেন? তারপরে শরিকরা পর্যন্ত বিচ্ছিন্ন ছিল, তারা কি করবে বিএনপি সেটাও তারা জানতো না, বা তাদের সাথে সেই কমিউনিকেশনটা ছিল না। তো এরকম পরিস্থিতি কেন? এই সামগ্রিক পরিস্থিতির কারণে কমিটির এই পুনর্মূল্যায়ন, পুনর্গঠন এটা খুব কাজে দেবে কিনা সেটা নিয়ে তিনি যথেষ্ট পরিমাণ সন্দেহ করছেন। এখানে বলা হচ্ছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে মনে হলো দলের রদবদল সম্পর্কে তারা কিছুই জানতেন না, সবকিছু উপরের নির্দেশে হয়েছে। কিন্তু নির্দেশটি যৌক্তিক কিনা সেই প্রশ্ন করার সাহস কারণ নেই। আমাদের দুর্ভাগ্য যে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন তারাই গণতন্ত্র অনুশীলন করেন না। এই ব্যাধি শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগ সহ সব দলে। আচ্ছা, বিএনপির কমিটির রদবদল দেখে এটি স্পষ্ট যে অনেকের পদাবনতি ঘটেছে, বিশেষ করে নেতৃত্ব যাদের নিষ্ক্রিয় মনে করেছেন। অনেক সক্রিয় পদ থেকে নিষ্ক্রিয় চেয়ারপারসনের উপদেষ্টা পদে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। উপদেষ্টারা জানেন না তারা কাদের উপদেশ দেবেন এবং কে তাদের উপদেশ নেবেন। আবার যারা বেশি সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন তারা পুরস্কৃত হয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটিতে সুইডেন প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে জিন্টু কিভাবে জায়গা করে নিলেন, দলের জন্য তার কি অবদান, সেই প্রশ্নও উঠেছে। তিনি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপির আমলে সুইডেন থেকে দেশে এসে আদালতে আত্মসমর্পণের পরই তার দণ্ড মওকুফ হয়ে যায়। এই সুইডেন প্রবাসী জিন্টুকে নিয়ে সুইডেনেই বিতর্ক আছে, সেখানেই বিএনপি এবং বিভিন্ন কমিটির মধ্যে দ্বিধা বিভক্তি আছে। সেই জায়গার নেতৃত্ব যে একক সেটাও না। সেই অবস্থায় জিন্টুকে আলাদাভাবে কেন মানে পুরস্কৃত করা হলো, এটা সবার কাছে পরিষ্কার না। ফলে মানে দেশে যেমন প্রবাসে তেমন অনেকের মধ্যেই ঘুরপাক খাবে যে এই পুনর্গঠন প্রক্রিয়াটা কি সঠিক হলো কিনা, এভাবেই হওয়া উচিত কিনা, নাকি সম্মেলনের মধ্য দিয়ে করা উচিত। তারপরে সবচেয়ে যেটা দৃষ্টিকটু হিসাবে তিনি সামনে এনেছেন, সেখানে বলা হচ্ছে ঢাউস আকারে 2টি কমিটি করা হয়েছে, ফরেন কমিটি। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। প্রথমটি তারেক রহমান সহ 11 জন এবং দ্বিতীয়টি 18 জনকে নিয়ে করা হয়েছে। বলা হয়েছে বিদেশ বিষয়ক আগের কমিটি বৃহৎ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেননি বলেই এই পুনর্গঠন। তাহলে আগের কমিটির লোকদের তো এখানে জায়গা পাওয়ার কথা নয়, কিন্তু জায়গা পেল তারা। বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছেন দেশের জনগণের সমর্থন খুব গুরুত্বপূর্ণ নয়, বিদেশিদের সমর্থন নিতে পারলেই ক্ষমতায় ফিরে আসা যাবে। এই ধারণাটা তিনি আবার বলছেন যে তাদের ধারণা যে এক দফার আন্দোলন এবং বিদেশিদের সমর্থন আওয়ামী লীগ যেভাবে পেয়েছে বিএনপি হয়তো একই পথ অনুসরণ করলে পাবে। কিন্তু সময় বাস্তবতা একেবারেই প্রেক্ষিত ভিন্ন হয়ে গেছে। এখন বিএনপিকে লড়াই করতে হচ্ছে শুধু আওয়ামী লীগের মতন একটা শক্ত রাজনৈতিক দল নয়, প্রশাসনের বিরুদ্ধে, এবং সেই প্রশাসনে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সব মিলেমিশে যেভাবে তারা আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ে মানে বিএনপির একার পক্ষে এটা সম্ভব কতটুকু, এটা নিয়েও প্রশ্ন আছে। বিদেশি রাষ্ট্রের যেই অংশগুলো যদি সক্রিয়ভাবে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কেবল উপদেশ দিয়ে গেছে, বলে গেছে, কিন্তু সক্রিয়ভাবে তারা কিন্তু হস্তক্ষেপ করেনি, যেটা ভারত বরাবর করে। ফলে অনেকগুলো বিষয় আছে, সেইগুলো যদি একত্রিত না হয়, শুধু কমিটি পুনর্গঠন পুনর্মূল্যায়ন
করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে কিনা অনেকেই এটি নিয়ে আলোচনা করছেন। সোহরাব হাসান এর নানান দিক তার লেখায় তুলে ধরেছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।